কাছে এসেছে যে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের ওপর বিজিবির লাঠি চার্জের অভিযোগ। নিউজ নাওয়ে পাওয়া সর্বশেষ তথ্য এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে বাংলাদেশের সারাইল উপজেলা দিয়ে বাঙালি হিন্দুরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তারা এই সীমান্ত এলাকাতে আশ্রয় নিয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের কাছে এই মুহূর্তে উঠে এসেছে যে বিজিবি এই হিন্দুদের ওপর একেবারে লাঠি চার্জ করছেন বলেই অভিযোগ উঠেছে এবং তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আগরতলার প্রতিনিধি। এই মুহূর্তে সর্বশেষ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে এই যে সারাইল এলাকা, সেখানে বিজিবি বাঙালি হিন্দুদের ওপর এক প্রকার লাঠিচার্জ করছেন। কি জানা যাচ্ছে এই গোটা বিষয় নিয়ে? ঠিকই বলেছো তুমি। আমরা নিউজ নাও বরাবরই বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতির উপর আমরা নজর রেখে চলেছি। তুমি ইতিমধ্যেই বলেছো যে সারাইল সীমান্ত বাংলাদেশের যে উপজেলা, এই উপজেলা দিয়ে হিন্দু শরণার্থীরা প্রায় হাজার হাজার হিন্দু শরণার্থী ইতিমধ্যেই ইন্দো বাংলা সীমান্তে এসে জড়ো হয়েছে। এই মুহূর্তে যেটা খবর, শুধুমাত্র সারাইল উপজেলার হিন্দু শরণার্থীরাই নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যেভাবে ভাঙা হচ্ছে, তার কারণে ইভেন গত 24 ঘন্টা ধরেই এই পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। সেই কারণে বাংলাদেশের যে হিন্দু শরণার্থীরা তারা কিন্তু একে একে ইন্দো বাংলা যে সীমান্ত, এই সীমান্ত এসে জড়ো হতে চলেছে। এই বিষয়টিতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও একটা বৈঠক করে চলেছে, সর্বদলীয় বৈঠক। এই বৈঠকেও কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। বাংলাদেশ থেকে যে এই মুহূর্তে খবরটা আসছে, বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগ যে ক্ষমতাসীন সরকার ছিল, সেখানে আওয়ামী লীগ ওই আওয়ামী লীগের যে কর্মী সমর্থকদের বাড়ির উপর তো হামলা চলছে, পাশাপাশি যে অ্যান্টি ইন্ডিয়ান যে ভারত বিদ্বেষী যে একটা মনোভাব নিয়ে ওরা যারা এই বিক্ষোভকারীরা ওদের ভিতরে ছিল, এটা কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশ হতে চলেছে। ইতিমধ্যেই বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে, তারা কিন্তু এই উত্তাল যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তার সরাসরি এফেক্ট করছে এখন হিন্দু বাঙালি হিন্দু যেটা বলো বা সংখ্যালঘু সম্প্রদায় যেটাই বলো, তাদের উপর কিন্তু আস্তে আস্তে এই প্রভাব পড়তে শুরু করেছে। আজকে সকাল থেকেই, বিশেষ করে 9:30 10টা থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি থেকে এই ধরনের খবর উঠে আসছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে ভিটে মাটি ছাড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে 1971-এর মতো কোনো ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, এই বিষয়টা কিন্তু গত 24 ঘন্টার মধ্যেই একটা বড় ধরনের একটা আস্তে আস্তে কিন্তু এই ধরনের একটা বড় আকার ধারণ করছে। তোমাকে আমরা জানিয়ে রাখি সাহেলি যে ইতিমধ্যেই নিরাপত্তা পরিষদ যে ইউনাইটেড নেশন সংযুক্ত রাষ্ট্র, সেখানে কিন্তু একটা বৈঠক, নিরাপত্তা পরিষদের বৈঠকও, সেখানে একটা ইমার্জেন্সি বৈঠক হয়েছে। এই বৈঠকে কিন্তু এই বিষয়টাও উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে 1971-এর মতো আদৌ কি কোনো ধরনের কোনো ঘটনা সেখানে সংঘটিত হবে? সেখান থেকে কি আবারও একবার বাঙালি হিন্দু সম্প্রদায় যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে বিতাড়িত হতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠে এসছে। বিশেষ করে বিভিন্ন যে ঘটনাগুলি সংঘটিত হচ্ছে, সেখানে বিগত প্রায় বছরখানেক ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা চাপ, একটা আক্রমণের ঘটনা এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ভাঙার যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু গত প্রায় বছরখানেক ধরেই দেখা যাচ্ছিল, যার প্রত্যক্ষ প্রমাণ ইতিমধ্যেই হাতে এসে পৌঁছতে শুরু করেছে। প্রশ্ন থাকবে যে এই যে হাজার হাজার শরণার্থী, বাংলাদেশি হিন্দু শরণার্থী, তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের অন্য কোনো রাজ্য বা পশ্চিম বাংলায় ঢোকেন, সেক্ষেত্রে ভারতের কি কি অসুবিধার মধ্যে পড়তে হবে? একদম এই প্রশ্নটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা সর্বদলীয় বৈঠক হচ্ছে। প্রায় ঘন্টার উপর হয়ে গেছে এই বৈঠক এখনো চলছে। কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় যে 1971-এর মতো যদি কোনো ধরনের সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হয়, যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ সংঘটিত হয় এবং তারা যদি ঢলে একেবারে
ভারতে অনুপ্রবেশ করতে চায়, সেই ক্ষেত্রে ভারতের ভূমিকা কি হতে পারে? তোমাকে ইতিমধ্যে একটা কথা জানিয়ে রাখি, বিএসএফ কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু অলরেডি রেড অ্যালার্ট জারি করে দিয়েছে সীমান্ত বরাবর, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্বের যে যতগুলি রাজ্য আছে। বিএসএফ এর যে ভারপ্রাপ্ত ডিজি গতকালকেই কলকাতার বিভিন্ন সীমান্তবর্তী, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলি করেছেন, সেখানে সফর করেছেন। যতটুকু খবর ছিল রয়েছে, উনি হয়তো খুব সম্ভবত বিএসএফ এর উচ্চ পর্যায়ের পদস্থ আধিকারিকরা ত্রিপুরাতেও সেখানে একটা সফর করতে পারেন। এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, ত্রিপুরা বাংলাদেশের যে ইন্দো বাংলা, ত্রিপুরা এবং বাংলাদেশের যে একটা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু মোটামুটি এখনো প্রায় 47 কিলোমিটার এলাকা ফাঁকা রয়েছে। এইখানেই কিন্তু সবচেয়ে বেশি চিন্তার কারণ। বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি এখন, যে ছাত্র আন্দোলন থেকে সেটা পরবর্তী সময়ে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়, এবং পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে পালিয়ে বাঁচেন ইস্তফা দিয়ে। এখন সম্পূর্ণ বিষয়টা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা মুভমেন্ট নিচ্ছে। সেই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত কোনো তত্ত্বাবধায়ক সরকার হয়নি। গতকালকেই সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান সেখানে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে। এখন এই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু এখন কোনো প্রশাসন নেই, সেখানে নেই কোনো সরকার। সেখানে স্বাভাবিক কারণে, যেখানে প্রশাসন নেই, কোনো সরকার নেই, সেখানে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু সাধারণ যে কেউ, কোনো পলিটিক্যাল পার্টির দরকার নেই, কোনো রাজনৈতিক ভোক্তার দরকার নেই, সাধারণ একটা কমন সাধারণ মানুষ সেটা কিন্তু পরিষ্কার ভাবেই বুঝতে পারছে যে বাংলাদেশে এখন কি পরিস্থিতি চলছে। এই মুহূর্তে বাংলাদেশের যে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টাতে স্পষ্টীকরণ দিচ্ছেন যে সম্পূর্ণ বিষয়টা এখন অ্যান্টি ইন্ডিয়ান একটা মুভমেন্ট নিচ্ছে, এবং তার পেছনে কিন্তু অবশ্যই ভারত বিরোধী যে জামাতে ইসলাম, যেটা নিউজ নাও বরাবরই বলে আসছে, সবচেয়ে প্রথম রিপোর্ট করেছিল নিউজ নাও যে জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়ার পর জামাতে ইসলামের নেতারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে, এবং তারা ভারত বিদ্বেষী। এবং তার সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের যে প্রধান বিরোধী দল বিএনপি। ইতিমধ্যেই তুমি জানো যে বিএনপির যে খালেদা জিয়া, যিনি এতদিন সেখানে কারাবন্দী ছিলেন, তাকে কিন্তু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। এখানেই কিন্তু খেলাটা হচ্ছে, এবং সম্পূর্ণ বিষয়টাই কিন্তু টার্ন করা হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট। এবং অ্যান্টি ইন্ডিয়ানের মধ্যে সবচেয়ে স্পেসিফিক্যালি যেটা হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা আক্রমণ, যেটা ইনডাইরেক্টলি বরাবরই বিগত বছরগুলিতে চলে আসছিল। বিশেষ করে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলিকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্টটাই সেখানে আস্তে আস্তে বেড়ে চলেছে, এবং সেই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রভাবিত হচ্ছে বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়। তারা কিন্তু সার্বিকভাবে বলতে গেলে ইতিমধ্যেই এখনই যদি কোনো ধরনের পদক্ষেপ না নেয় ভারতের তরফ থেকে বা সংযুক্ত রাষ্ট্রের তরফ থেকে, তাহলে কিন্তু 1971-এর মতো একটা সিচুয়েশন তৈরি হতে খুব বেশি একটা সময় লাগবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। এই জায়গাতে আমার একদম সর্বশেষ একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা ভারতের কি কি অসুবিধা হতে পারে বা এই গোটা পরিস্থিতি নিয়ে ভারতের কি পজিশন, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তবে একটা বিষয়, যে আজকে যে এই কেন্দ্রের তরফ থেকে বৈঠক করা হলো, সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে কি কোনো বিষয় ঠিক করা হয়েছে যে তাকে কতটা নিরাপত্তা দেওয়া হবে বা তাকে অন্য কোথাও পাঠানো হবে কিনা? ঠিক যে বিষয়টা উঠে আসছে, শেখ হাসিনা কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু দিস ইজ নট দ্য প্রায়োরিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান প্রায়োরিটি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান, ভারতীয় দৃষ্টিকোণ থেকে এখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি শরণার্থী ঢল নামে ভারতে, তাহলে ভারত সেটাকে কিভাবে মোকাবেলা করতে পারবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে তুমি বলছো শেখ হাসিনা, তিনি এখনো ভারতেই রয়েছেন, এবং তিনি আনুষ্ঠানিকভাবে, যতটুকু খবর পাওয়া গিয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো ধরনের কোনো সহায়তা, আশ্রয় চায়নি। অফিসিয়ালি সেখানে আশ্রয় উনি চাননি, কিন্তু তিনি একজন অতিথি হিসেবে এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন। ভারতের সরকার সেটা স্বীকার করে নিয়েছে। পরবর্তী সময়ে তিনি কোথায় যাবেন, তার পদক্ষেপ কি হবে, এই বিষয়টার জন্য এখনো পর্যন্ত কিছুদিন আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। এই মুহূর্তে যে বৈঠকটা হচ্ছে, যেটা আমাদের স্ক্রিনে নিউজ নামের পর্দায় সেটা ভেসে আসছে, যেই বৈঠকটা হচ্ছে, সেটা কিন্তু মূলত
বিশেষ করে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সেখানে যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, হিন্দু সম্প্রদায় রয়েছে, যার উপর সেটা টার্ন করছে অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট, এই মুভমেন্টটাকে কিভাবে দমন করা যায়, তার 1971-এর যে সিচুয়েশন সেটা কিভাবে করা যায়, প্রতিহত করা যায়, এই বিষয়টা কিন্তু এখন মুখ্য হয়ে উঠে পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাকে বলে রাখছি, এই রাষ্ট্রীয় স্বার্থে, জাতীয় স্বার্থে ভারতের সবকটি রাজনৈতিক দল কিন্তু কেন্দ্রীয় সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং বলেছে যে, ইতিমধ্যে তুমি একটু আগেও বলেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার কথা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, তিনিও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কোনো স্টেপ, যে এই বাংলাদেশ সংক্রান্ত যে কোনো স্টেপের সঙ্গে সহমত পোষণ করবেন বলেই ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মতো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি কি হবে এই মুহূর্তে, বিশেষ করে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে, সেটা নিয়ে কিন্তু এখন চলছে চোরচারা বিশ্লেষণ। যদি শরণার্থীর ঢল নামে, যদি 1971-এর মধ্যে সিচুয়েশন তৈরি হয়, যদি যেহেতু সেখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট তৈরি হয়ে গেছে, একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে, সেখানে একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে, এই বিষয়টাকে কিভাবে প্রতিহত করা যায়, এই বিষয়টাই কিন্তু এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে সর্বদলীয় বৈঠকে বসেছিল ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ সাংসদরা। সূত্রের খবর, দিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। সর্বদলীয় বৈঠকের শেষে আরো জানানো হয়েছে যে ওখানে অর্থাৎ বাংলাদেশে বর্তমানে 20,000-এর মতো ভারতীয় রয়ে গেছেন। তবে ভারত সরকার মনে করছে এখনই সেখানে এমন পরিস্থিতি নেই যে ভারতীয়দের ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই 8,000 ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন বলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন সরকারকে। এখনই শেখ হাসিনা সম্পর্কেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।